বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের জটিল যৌগের সংকরণ বা হাইব্রিডাইজেশন নিয়ে। তো জটিল যৌগের সংকরণ বা হাইব্রিডাইজেশন আলোচনা করার পূর্বে আমাদের কয়েকটি বিষয়ের উপর ধারণা থাকা দরকার। তা হলো জটিল আয়ন, জটিল যৌগ, সন্নিবেশ বন্ধন, সন্নিবেশ সংখ্যা এবং লিগ্যান্ড সম্পর্কে। তাহলে শুরুতে আসা যাক একটি উদাহরণে, যেমন টেট্রাঅ্যামিন কপার টু আয়ন, এই যৌগটার গঠন যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাই? এখানে দেখতে পাচ্ছি কপার 2+ আয়নের সাথে 4টি অ্যামোনিয়া যুক্ত হয়ে একটি জটিল যৌগ বা জটিল আয়ন গঠন করছে। এখানে কপার হচ্ছে অবস্থান্তর মৌল বা কেন্দ্রীয় ধাতব পরমাণু বা সেন্ট্রাল অ্যাটম। প্রতিটি অ্যামোনিয়া এখানে লিগ্যান্ড। অ্যামোনিয়া কপারের সাথে যে বন্ধন গঠন করলো, এই বন্ধনটি হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে এখানে অ্যামোনিয়া হচ্ছে লিগ্যান্ড, এই বন্ধনটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন, আর কপার হচ্ছে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা অবস্থান্তর ধাতু বা সেন্ট্রাল অ্যাটম। তাহলে আমাদের জানা দরকার সন্নিবেশ সমযোজী বন্ধন কি। তো সন্নিবেশ সমযোজী বন্ধন হলো যে বন্ধন গঠনকালে শেয়ারকৃত ইলেকট্রন যুগল কোনো একটি পরমাণু থেকে আসে, অপর পরমাণুটি কোনো প্রকার ইলেকট্রন যোগান না দিয়েই সরবরাহকারী পরমাণুর সাথে সমানভাবে শেয়ার করে, এর ফলে যে বন্ধন গঠিত হয় তাকেই বলা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। এখানে কপারের সাথে অ্যামোনিয়ার যে বন্ধন তৈরি আমরা দেখতেছি, এখানে এই বন্ধন তৈরিতে যে দুটি ইলেকট্রনের প্রয়োজন, এই ইলেকট্রন দুটি সরবরাহ করছে অ্যামোনিয়ার নাইট্রোজেন পরমাণু। তো যেহেতু এই বন্ধন গঠনকালে শেয়ারকৃত ইলেকট্রন যুগল অ্যামোনিয়া অণুর নাইট্রোজেন পরমাণুর মুক্তজোড় ইলেকট্রন থেকে আসে, সুতরাং এখানে এই বন্ধনটি হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে লিগ্যান্ড কি? লিগ্যান্ড হচ্ছে জটিল আয়ন গঠনকালে কেন্দ্রীয় ধাতব পরমাণুর সাথে বা সেন্ট্রাল অ্যাটমের সাথে যে সকল অণু পরমাণু বা আয়ন ইলেকট্রন যোগান দিয়ে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে তাদেরকেই লিগ্যান্ড বলে, যেমন এখানে অ্যামোনিয়া। তাহলে জটিল আয়ন কি? তো জটিল আয়ন হচ্ছে লিগ্যান্ডসমূহ সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে কেন্দ্রীয় ধাতব পরমাণুর সাথে যুক্ত হয়ে যে আয়ন গঠন করে তাকেই বলা হচ্ছে জটিল আয়ন। আর এই জটিল আয়ন বিশিষ্ট যৌগই হচ্ছে জটিল যৌগ। তাহলে আমি আর একবার বলি, সন্নিবেশ সমযোজী বন্ধন কি? তো সন্নিবেশ সমযোজী বন্ধন হচ্ছে যে সমযোজী বন্ধন গঠনের সময় শেয়ারকৃত ইলেকট্রন যুগল কোনো একটি পরমাণু থেকে আসে, অপর পরমাণুটি কোনো প্রকার ইলেকট্রন যোগান না দিয়েই সরবরাহকারী পরমাণুর সাথে সমানভাবে শেয়ার করে, সেই বন্ধনকেই বলা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে এখানে 4টি অ্যামোনিয়া কপার ধাতুর সাথে যে 4টি বন্ধন তৈরি করলো, এই 4টি বন্ধনই হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন, কারণ এই বন্ধন গঠনকালে শেয়ারকৃত ইলেকট্রন যুগল অ্যামোনিয়া অণুর নাইট্রোজেন পরমাণু থেকে ব্যবহার হয়ে আসছে।
অর্থাৎ এখানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হিসাবে কাজ করছে অ্যামোনিয়া। যেহেতু অ্যামোনিয়া থেকে ইলেকট্রন সরবরাহ হয়েছে, সুতরাং অ্যামোনিয়া এখানে লিগ্যান্ড, এবং লিগ্যান্ড কেন্দ্রীয় ধাতব পরমাণুর সাথে যুক্ত হয়ে যে বন্ধন গঠন করলো সেই বন্ধনটি হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে এবার আমরা আসি লিগ্যান্ড কি। লিগ্যান্ড হচ্ছে কেন্দ্রীয় ধাতব পরমাণুর সাথে কেন্দ্রীয় ধাতব পরমাণুর সাথে সন্নিবেশ বন্ধন তৈরির সময় যে সকল অণু, পরমাণু বা আয়ন ইলেকট্রন যোগান দিয়ে সন্নিবেশ বন্ধন গঠন করে তাদেরকেই লিগ্যান্ড বলে। তাহলে জটিল আয়ন কি? লিগ্যান্ডসমূহ কেন্দ্রীয় ধাতব পরমাণুর সাথে সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে যে আয়ন গঠন করে তাকেই জটিল আয়ন বলে, আর জটিল আয়ন বিশিষ্ট যৌগকেই জটিল যৌগ বলা হয়। আলোচনা করব হেক্সাসায়ানো আয়রন, এটা 6 হবে, আয়রন 2 আয়ন। এই যৌগের কেন্দ্রীয় পরমাণু বা সেন্ট্রাল অ্যাটম আয়রনের হাইব্রিডাইজেশন নিয়ে। তাহলে এখানে আয়রন হচ্ছে সেন্ট্রাল অ্যাটম বা কেন্দ্রীয় ধাতব পরমাণু, আর সায়ানাইড হচ্ছে লিগ্যান্ড। তো আমাদের সর্বপ্রথম দেখতে হবে এখানে সেন্ট্রাল অ্যাটমের অক্সিডেশন নাম্বার। তো যদি আমরা এর অক্সিডেশন নাম্বার এক্স ধরি, তাহলে এখানে হচ্ছে -1 × 6 = -4। তাহলে এক্স = +2। যেহেতু এখানে আয়রনের অক্সিডেশন নাম্বার +2, তাহলে এমতো অবস্থায় আয়রনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস নেই তাহলে কি হবে? তাহলে হবে এখানে যদি আমরা একটু সংক্ষেপে দেখাতে চাই, তাহলে আর্গন অর্থাৎ 18টি ইলেকট্রন বিন্যাস তো দেখানো হইল। এরপর হচ্ছে 3d6 4s0। এবার 3d অরবিটালের ইলেকট্রনসমূহকে যদি আমরা বক্স পদ্ধতিতে হুন্ডের নীতির আলোকে দেখাতে যাই, তাহলে আমরা দেখব কিভাবে এটা বিন্যস্ত। যে হুন্ডের নীতির আলোকে ইলেকট্রনসমূহ যখন সমশক্তির কোনো অরবিটালে প্রবেশ করে, তখন ইলেকট্রনসমূহ সর্বাধিক অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে চায় বা থাকে, এবং এদের স্পিন একইমুখী হয়। তো যেহেতু এখানে ইলেকট্রন 6টি, এখানে 5টি দেওয়া হয়েছে, তাহলে আর একটি ইলেকট্রন এখানে বিপরীত স্পিনে বসবে। এখানে 4p অরবিটাল ফাঁকা থাকবে। এবার এখানে যেহেতু লিগ্যান্ড হিসেবে সায়ানাইড ব্যবহার হচ্ছে, আর আমরা জানি লিগ্যান্ড 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে স্ট্রং ফিল্ড আর একটা হচ্ছে উইক ফিল্ড। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, উইক ফিল্ড লিগ্যান্ড। এখন স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কোনগুলো? যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হিসেবে কার্বন, নাইট্রোজেন বা ফসফরাস থাকে, তাহলে এই ধরনের লিগ্যান্ডগুলোকে বলবো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। এখানে কার্বন ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হিসাবে কাজ করে, সুতরাং এটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। আর উইক ফিল্ড লিগ্যান্ড হচ্ছে হ্যালোজেন সমূহ, অক্সিজেন, সালফার ইত্যাদি। তো যেহেতু এখানে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড উপস্থিত, এ কারণেই এই ডি অরবিটালের ইলেকট্রনসমূহকে এই স্ট্রং ফিল্ড লিগ্যান্ড জোড়বদ্ধ করবে। তো যদি ইলেকট্রনগুলো জোড়বদ্ধ হয়, তাহলে ডি অরবিটালের ইলেকট্রনিক কাঠামো হবে এরকম 1 2 3 4 5 and 6। এবার এখানে 4s অরবিটালে কোনো ইলেকট্রন থাকবে না। যেহেতু লিগ্যান্ড এখানে 6টি ব্যবহার হচ্ছে, কিন্তু আমাদের অরবিটাল ব্ল্যাঙ্ক আছে 3টি, এই জন্য এখানে 4p অরবিটাল চলে আসবে। আর আমরা জানি পি অরবিটাল 3টি ভাগে বিভক্ত, সুতরাং এখানে 3টি পি অরবিটাল অংশগ্রহণ করবে। এখন 2টি ডি, 1টি এস এবং 3টি পি অরবিটাল যদি অতিক্রমণ করে, তাহলে হাইব্রিডাইজেশন হবে D2sp3, অর্থাৎ
একটি ডি, দুইটি ডি, একটি এস এবং তিনটি পি, মোট 6টি হাইব্রিড অরবিটাল তৈরি হবে। এই 6টি হাইব্রিড অরবিটালকে যদি আমরা এইভাবে বিন্যস্ত করি 1 2 3 4 5 and 6, তাহলে এই 6টি D2sp3 হাইব্রিড অরবিটালে 6টি সায়ানাইড আয়ন ইলেকট্রন যোগান দিয়ে 6টি সন্নিবেশ বন্ড তৈরি করবে। যেহেতু এখানে হাইব্রিডাইজেশন হচ্ছে D2sp3, সুতরাং এই যৌগের আকৃতি হবে অষ্টতলকীয় এবং যেহেতু এখানে কোনো মুক্ত ইলেকট্রন নাই বা বিজোড় বা সিঙ্গেল কোনো ইলেকট্রন থাকে না, সুতরাং এর চৌম্বক ধর্ম হবে ডায়াম্যাগনেটিক। আর অণুটার গঠন হবে এরকম Fe2+, সায়ানাইড আয়ন 6টি বসবে এভাবে, ছয়টি সন্নিবেশ বন্ধন তৈরি হবে এখানে। আমরা এভাবে দেখাতে পারি, এটা হচ্ছে হেক্সা সায়ানো আয়রন 2 আয়ন, এভাবে দেখাবো। তাহলে আমরা আরেকবার প্রথম থেকে আসি। এখানে আয়রনের অক্সিডেশন নাম্বার হচ্ছে 2+, এই 2+ অবস্থায় এর ইলেকট্রনিক কনফিগারেশন হবে 3d6 4s0। এটাকে যদি আমরা হুন্ডের নীতির আলোকে বক্স পদ্ধতিতে লিখি তাহলে এইভাবে লিখব। যখন হাইব্রিডাইজেশন হবে তখন দেখতে হবে এখানে লিগ্যান্ড হিসাবে কোন আয়ন ব্যবহার হচ্ছে। তো যে এখানে লিগ্যান্ড হিসেবে সায়ানাইড আয়ন ব্যবহার হচ্ছে, আর যেহেতু সায়ানাইড আয়নের অক্সিডেশন নাম্বার সায়ানাইড আয়ন স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, সুতরাং এখানে সায়ানাইড আয়নের প্রভাবে কেন্দ্রীয় ধাতব পরমাণুর ডি অরবিটালের ইলেকট্রনসমূহ জোড়বদ্ধ হবে, আর জোড়বদ্ধ হয়ে গেলে 2টি ডি অরবিটাল, একটি এস এবং 3টি পি অরবিটাল পরস্পরের সাথে অতিক্রমণ দ্বারা 6টি নতুন বা হাইব্রিড অরবিটাল তৈরি করবে। এই 6টি হাইব্রিড অরবিটালের সাথে 6টি সায়ানাইড আয়ন সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে হেক্সা সায়ানো আয়রন 2 আয়ন গঠন করবে এবং এক্ষেত্রে আমরা অণুটার আকৃতি পাবো অষ্টতলকীয় এবং চৌম্বক ধর্ম পাবো ডায়াম্যাগনেটিক। তাহলে এর পরবর্তী একটি যৌগ নিয়ে আমরা আলোচনা করব। এখানে আয়রনের আরেকটি যৌগ যেমন হেক্সা সায়ানো আয়রন 3 আয়ন, এখানে সেন্ট্রাল অ্যাটম আয়রন এবং লিগ্যান্ড হিসাবে ব্যবহার হচ্ছে সায়ানাইড। এই সেন্ট্রাল অ্যাটম আয়রনের অক্সিডেশন নাম্বার এখানে নির্ণয় করব x + -1 × 6 = -3, তাহলে x = +3। এখন যদি আমরা আয়রনের 3+ আয়নের অক্সিডেশন নাম্বার যখন 3+, তখন এর কনফিগারেশন ইলেকট্রনিক কনফিগারেশন হবে আর্গন 3d5 4s0। আমরা যদি এই ইলেকট্রনিক কনফিগারেশনকে হুন্ডের নীতির আলোকে বক্স পদ্ধতিতে দেখাতে যাই তাহলে এরকম হবে 4s0 থাকবে। এখানেও লিগ্যান্ড হিসেবে ব্যবহার হচ্ছে সায়ানাইড। এই সায়ানাইড স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তাই ডি অরবিটালের ইলেকট্রন সমূহকে
জোড়বদ্ধ করবে। তখন আমরা দেখব যে এর ইলেকট্রনগুলো এভাবে বিন্যস্ত 1 2 3 4 5। এখন এখানে ডি অরবিটাল ফাঁকা রয়েছে 2টি, এস অরবিটাল 1টি, কিন্তু সায়ানাইড 6টি, সুতরাং এখানে পি অরবিটাল নিতে হবে। তাহলে এখানে হাইব্রিড অরবিটাল হবে D2, 2টা ডি, একটা এস, তাহলে এস, 3টা পি, তাহলে D2sp3। D2 sp3 হলে 6টি হাইব্রিড অরবিটাল তৈরি হবে, 1 2 3 4 5, আর একটা নেব 6। এই 6টি হাইব্রিড অরবিটালে 6টি সায়ানাইড আয়ন সন্নিবেশ বন্ধন গঠন করবে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে এখানে হাইব্রিডাইজেশন ঘটতেছে D2sp3, এবং D2sp3 হাইব্রিডাইজেশন হওয়ার কারণে এখানে অণুটির আকৃতি হবে অষ্টতলকীয়, এবং যেহেতু এখানে একটি বিজোড় ইলেকট্রন বিদ্যমান, সুতরাং এর চৌম্বক ধর্ম হবে প্যারাম্যাগনেটিক। এবং অণুটির আকৃতি হবে এরকম, এখানে 3+ সায়ানাইড আয়ন ইলেকট্রন যোগান দিয়ে সন্নিবেশ বন্ধন গঠন করবে। তো যেহেতু সায়ানাইড আয়ন এখানে 6টি, সুতরাং সন্নিবেশ বন্ধন হবে 6টি। ইলেকট্রন সমূহ সব সায়ানাইড আয়নের কার্বন অ্যাটম থেকেই আসবে। এই হচ্ছে হেক্সাসায়ানো আয়রন 3 আয়নের হাইব্রিডাইজেশন, তার চৌম্বক ধর্ম এবং আকৃতির ব্যাখ্যা। এবারে আমরা শিখব ক্রোমিয়াম এর একটি জটিল যৌগের হাইব্রিডাইজেশন CrF6-3-। এখানে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে ক্রোমিয়াম, আর লিগ্যান্ড হিসেবে ব্যবহার হবে ফ্লোরাইড আয়ন। তো এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন নম্বর আমাকে বের করা দরকার। তাহলে অক্সিডেশন নাম্বার হচ্ছে এখানে x + -1 × 6 = -3, তাহলে x = +3। তাহলে ক্রোমিয়ামের 3+ আয়নের ইলেকট্রনিক কনফিগারেশন হবে আর্গন 3d। যেহেতু এখানে ডি অরবিটালে 5টি ইলেকট্রন থাকে এবং 4s অরবিটালে 1টি, সেখান থেকে 3টি ইলেকট্রন চলে গেলে 3d3 4s 0। তাহলে আমরা এই 3d অরবিটালের ইলেকট্রন সমূহকে যদি বক্স পদ্ধতিতে হুন্ডেন নীতির আলোকে প্রকাশ করতে চাই, তাহলে 1 2 3, এরপর 4s। যেহেতু এখানে 6টি লিগ্যান্ড বিদ্যমান কিন্তু আমার অরবিটাল আছে 3টি, এই জন্য পি অরবিটাল এখানে নিয়ে আসতে হবে। যেহেতু 4 নম্বর শক্তি স্তরে AsPD অরবিটাল বিদ্যমান, সুতরাং আমরা পি অরবিটালকে নিয়ে নেব এখানে। এবার যেহেতু ফ্লোরিন এখানে লিগ্যান্ড হিসাবে ব্যবহার হচ্ছে, এই ফ্লোরিন হচ্ছে উইক ফিল লিগ্যান্ড। এই উইক ফিল লিগ্যান্ড হওয়ার কারণে ইলেকট্রন সমূহকে আর জোড়বদ্ধ করতে পারবে না। তাহলে এখানে 2টি ডি, একটি এস এবং 3টি পি অরবিটাল মিলিত হয়ে 6টি 2 + 1 + 3 অর্থাৎ 6টি হাইব্রিড অরবিটাল গঠন করবে। 1 2 3 4 5, এই 6টি হাইব্রিড অরবিটাল। এই প্রত্যেকটি হাইব্রিড অরবিটালে ফ্লোরাইড আয়ন ইলেকট্রন যোগান দিয়ে 6টি সন্নিবেশ বন্ড গঠন করবে। যেহেতু এখানে হাইব্রিডাইজেশন হচ্ছে D2sp3, সুতরাং অণুটির আকৃতি হবে অষ্টতলকীয়, এবং যেহেতু এখানে 3টি বিজোড় ইলেকট্রন বিদ্যমান,
এই 3টি বিজোড় ইলেকট্রন উপস্থিত থাকার কারণে এই আয়নটির চৌম্বক ধর্ম হবে প্যারাম্যাগনেটিক। এবং অণুটির আকৃতি হচ্ছে এরকম, আমরা একটু দেখাই। Cr3+ ক্লোরাইড আয়ন, এখানে সন্নিবেশ সমযোজী বন্ধন, ক্লোরাইড আয়ন, সন্নিবেশ সমযোজী বন্ধন, ক্লোরাইড আয়ন, সন্নিবেশ সমযোজী বন্ধন, ক্লোরাইড আয়ন, সন্নিবেশ সমযোজী বন্ধন এবং ক্লোরাইড আয়ন সন্নিবেশ সমযোজী বন্ধন। আমরা জানি ক্লোরাইড আয়নের বহিস্থ স্তরে 8টি ইলেকট্রন বিদ্যমান, সেখান থেকে 2টি ইলেকট্রন ব্যবহার হয়ে সন্নিবেশ বন্ড গঠন হবে। ফ্লোরিন পরমাণুর বহিস্থ শক্তি স্তরে 7টি ইলেকট্রন থাকে। যেহেতু এখানে ক্লোরাইড আয়ন আকারে আছে, সুতরাং এখানে আরেকটি ইলেকট্রন বেশি থাকার কারণে এর বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 8টি। তাহলে আমরা দেখলাম যে যদি D2sp3 হাইব্রিডাইজেশন ঘটে তাহলে অণুটির আকৃতি হবে অষ্টতলকীয় এবং এর চৌম্বক ধর্ম হবে প্যারাম্যাগনেটিক। এবার আমরা নিকেলের একটি যৌগের হাইব্রিডাইজেশন শিখব, যেমন NiCl4 2-। এখানে সেন্ট্রাল অ্যাটম নিকেল, লিগ্যান্ড হচ্ছে ক্লোরিন। তো সেন্ট্রাল অ্যাটম নিকেলের অক্সিডেশন নাম্বার হলো X +- 1 × 4 = -2, তাহলে X = হচ্ছে +2। তো নিকেল 2+ আয়নের ইলেকট্রনিক কনফিগারেশনটা হবে এরকম: আর্গন অর্থাৎ 18, 3d8, 4s0, 4p0। যদি 3d অরবিটালের ইলেকট্রন সমূহকে হুন্ডের নীতির আলোকে বক্স পদ্ধতিতে আমরা প্রকাশ করতে চাই, তখন আমরা এটাকে লিখতে পারি এভাবে: 1 2 3 4 5 6 7 and 8, 4s 4p। এখন এখানে লিগ্যান্ড হিসেবে ব্যবহার হচ্ছে ক্লোরাইড। আর আমরা জানি হ্যালোজেন সমূহ উইক ফিল্ড লিগ্যান্ড। এই উইক ফিল্ড লিগ্যান্ড হওয়ার কারণে ইলেকট্রন সমূহকে জোরবদ্ধ করতে পারবে না। তাহলে একটি এস এবং 3টি পি অরবিটাল মিলে মোট 4টি হাইব্রিড অরবিটাল গঠন করবে এবং এই হাইব্রিড অরবিটাল 4টি আমরা এইভাবে দেখাতে পারি। এই 4টি হাইব্রিড অরবিটালে 4টি ক্লোরাইড আয়ন ইলেকট্রন যোগান দিয়ে 4টি সন্নিবেশ সমযোজী বন্ড গঠন করবে। তো যেহেতু এখানে হাইব্রিডাইজেশন হচ্ছে sp3, তাহলে অণুটির আকৃতি হবে চতুস্তলকীয়। এবং যেহেতু এখানে 2টি ইলেকট্রন বিজোড় অবস্থায় রয়েছে, সুতরাং এই যৌগটির চৌম্বক ধর্ম হবে প্যারাম্যাগনেটিক। এর আকৃতি হবে চতুস্তলকীয়। তাহলে আমরা এভাবে দেখাতে পারি: নিকেল 2+, ক্লোরাইড, ক্লোরাইড, ক্লোরাইড অ্যান্ড ক্লোরাইড আয়ন। এভাবে আমরা দেখাতে পারি। শেপটা হবে চতুস্তলকীয়। এবারে আমরা কোবাল্টের একটি যৌগ নিয়ে আলোচনা করব। কোবাল্ট COCl4 2-। এখানে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে কোবাল্ট আর লিগ্যান্ড হচ্ছে ক্লোরিন। এখানেও উইক ফিল্ড লিগ্যান্ড ব্যবহার হচ্ছে, সুতরাং কোবাল্ট এর অক্সিডেশন নাম্বার X + -1 × 4 = -2,
তাহলে এক্স সমান সমান +2, তাহলে কোবাল্ট 2+, এর ইলেকট্রনিক কনফিগারেশন হবে আর্গন 3d7 4s0 4p0। তাহলে আমরা এই ডি অরবিটালের ইলেকট্রন সমূহকে বক্স পদ্ধতিতে হুন্ডের নীতির আলোকে লিখলে 1 2 3 4 5 6 7 4s and 4p। এখন যেহেতু ক্লোরাইড আয়ন উইক ফিল্ড লিগ্যান্ড, সুতরাং এক্ষেত্রেও ইলেকট্রন জোরবদ্ধ হবে না। যেহেতু ইলেকট্রন জোরবদ্ধ হবে না, সুতরাং আমরা এখানে ব্ল্যাঙ্ক অরবিটাল পাচ্ছি, একটি এস এবং 3টি পি, অর্থাৎ এখানে 4টি হাইব্রিড অরবিটাল তৈরি হবে। এই 4টি হাইব্রিড অরবিটালকে আমরা এইভাবে দেখাতে পারি। এই 4টি হাইব্রিড অরবিটালে 4টি ক্লোরাইড আয়ন ইলেকট্রন প্রেরণ করে 4টি সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করবে। অর্থাৎ যেহেতু এখানে হাইব্রিডাইজেশন sp3, সুতরাং অণুটির আকৃতি হবে চতুস্তলকীয়, এবং যেহেতু এখানে 3টি অযুগ্ম ইলেকট্রন বা বিজোড় ইলেকট্রন বিদ্যমান, সুতরাং যৌগটির চৌম্বক ধর্ম হবে প্যারাম্যাগনেটিক, এবং এর গঠন এরকম CO2+, ক্লোরাইড আয়ন, ক্লোরাইড আয়ন, ক্লোরাইড আয়ন, ক্লোরাইড আয়ন। এভাবে আমরা দেখাতে পারি। এবার আমরা একটি ব্যতিক্রমধর্মী যৌগ যেমন টেট্রাঅ্যামিন কপার 2 আয়ন, এই যৌগে কপার হচ্ছে সেন্ট্রাল অ্যাটম এবং অ্যামোনিয়া হচ্ছে লিগ্যান্ড। এই সেন্ট্রাল অ্যাটমের অক্সিডেশন নাম্বার নির্ণয় করব। তাহলে x + 0 × 4 = +2, তাহলে x = +2। তাহলে Cu2+ এর ইলেকট্রনিক কনফিগারেশন হবে Ar 3d9 4s0। এই 3d9 এই 9টি ইলেকট্রনকে যদি আমরা হুন্ডের নীতির আলোকে বক্স পদ্ধতিতে দেখাতে চাই, তাহলে আমরা এভাবে দেখাতে পারি। এখানে 4s অরবিটাল, তো 4p অরবিটাল এবং 4d অরবিটাল এখানে আছে, তবে কোনো ইলেকট্রন নেই। যেহেতু এখানে অ্যামোনিয়া স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, সুতরাং এখানে আমরা এভাবে দেখাতে পারি যে যেহেতু ডি অরবিটালে আর কোনো মুক্ত জোড় ইলেকট্রন আসার সুযোগ নাই, সুতরাং একটি এস 3টি পি অরবিটাল মিলিত হয়ে sp3 হাইব্রিড অরবিটাল তৈরি করার কথা। কিন্তু এক্ষেত্রে যদি এস এখানে ইলেকট্রনগুলো আগে দিয়ে নেই, যেহেতু এখানে 4টি অ্যামোনিয়া লিগ্যান্ড হিসেবে ব্যবহার হচ্ছে, সুতরাং একটি এস 3টি পি অরবিটাল ব্যবহার করলেই আমাদের যৌগ গঠন হওয়ার কথা ছিল। কিন্তু এখানে অ্যামোনিয়া একটি এস 2টি পি, একটি এস এবং 2টি পি একটি ডি অরবিটালের সাথে সন্নিবেশ বন্ড গঠন করে। এটাই ব্যতিক্রম, কারণ এই অ্যামোনিয়া এখানেই ইলেকট্রন দিয়েই সন্নিবেশ বন্ড গঠন করতে পারত, তখন হাইব্রিডাইজেশন হতো sp3, কিন্তু এখন হাইব্রিডাইজেশন হচ্ছে sp2d। এখন কেন এই ব্যতিক্রম হলো? এর কারণ হচ্ছে যদি sp3 হাইব্রিডাইজেশন হতো, তাহলে এই টেট্রাঅ্যামিন কপার 2 আয়নের আকৃতি হতো চতুস্তলকীয়, কিন্তু
রঞ্জন রশ্মির সাহায্যে পরীক্ষা করে দেখা গেছে এর আকৃতি হচ্ছে বর্গাকার সমতলীয়। যেহেতু টেট্রাঅ্যামিন কপার 2 আয়নের আকৃতি বর্গাকার সমতলীয়, তাই এর হাইব্রিডাইজেশন sp3 না হয়ে sp2d হয়। এই কারণেই এটা হচ্ছে একটি ব্যতিক্রমধর্মী জটিল যৌগের সংকরায়ন। তো আমরা কয়েকটি জটিল যৌগের হাইব্রিডাইজেশন বা সংকরণ দেখলাম, প্রায় সবগুলোর ব্যাখ্যা একই রকম। এ কারণেই আমি শিক্ষার্থীদের বলবো তোমরা এই হাইব্রিডাইজেশন বা জটিল যৌগের হাইব্রিডাইজেশন একটু প্র্যাকটিস করবে। সবসময় এটা পরীক্ষায় থাকে এবং খুবই সহজ, তোমরা বারবার প্র্যাকটিস করে আয়ত্ত করবে। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ।